চীনের এই গল্পটার প্রেমে পড়ে গিয়েছি, এত বেশি সুন্দর। গল্পের শুরুতেই আমার নাম সাদ, আমি জন্মেছি চীনের এক পাহাড়ি অঞ্চলে, ইউনবিন শহর। এই শহরটা যে এত বেশি সুন্দর আজকে আপনাদেরকে বলবো। শীতের সময় বাড়ির ছাদে আর গ্রীষ্মে জানালার পাশ বসে থাকলে গ্রামের অপরূপ দৃশ্য যে কারো মন ভরে যাবে, মনে হবে রূপকথার রাজ্যে বসে আছি। আমার মা বাবা কেউ নেই, আমার একা একাই বড় হতে হয়েছে। ইউনবিন গ্রাম। স্কুল জীবন শেষ করে শহরে চলে আসি। গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছি। সকাল 6টায় ঘুম থেকে ওঠা, দৌড়ে দৌড়ে ব্রেকফাস্ট করা, এরপর দীর্ঘ সময় সাইকেলে করে অফিসে পৌঁছানো। এভাবেই দিন কাটছে আমার। তবে সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করেও পলিসি টার্গেট পূরণ করতে না পারলে বসের কথা শুনতে হয়। সেই টার্গেট পূরণ করতে বেশিরভাগ সময় রাস্তাতেই কাটে। এরপর শেষে বাসে বাড়ি ফিরি। তবে কলেজ লাইফে এক মেয়ের প্রেমে পড়েছিলাম, কিন্তু একদিন কিছু না বলেই সে অন্য শহরে চলে যায়। টেক্সট করে জানায় যদি ভাগ্যে সহায় হয় তাহলে কোনো একদিন আমাদের আবার দেখা হবে। স্মৃতি হিসেবে রেখে গেছিল এই ছবিটা। আর সেই দিন রাতে ছিল বসের পার্টি। লেট করে যাওয়াতে ওই দিনও আমাকে অনেক বকে বসে। কোম্পানির সমস্ত কাজ আমি করে থাকি, আপনি শুধু তার ফলাফল ভোগ করেন। এই শুনে সে আমাকে অনেক কথা বলে। যদি আগামী 1 বছর 1000 ইন্স্যুরেন্স পলিসি করতে না পারি তাহলে সে আমার পা ধরে ক্ষমা চাইবে। সেদিন বিধ্বস্ত হয়ে বাড়িতে ফিরে আসি। মনে হয় ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছি। তো এখানে শান ঘুমিয়ে পড়ে এবং আমাদেরকে তার শৈশবের ছোট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গ্রীষ্মের এক সকালে তার নানু তাকে স্কুলে নিয়ে যাচ্ছিল। সে ভ্যানে বসে পড়তে শুরু করে। এখানে বসেও পড়তে হবে, একটু বাহিরে তাকিয়ে দেখো, গ্রীষ্মের ঝলমলে রোদ আমাদের গ্রামটা কত অপরূপ দেখাচ্ছে। এরপর স্কুলে এসেও লেখাপড়া করে, যেখানে তার ক্লাসমেটরা দুষ্টুমি আর আড্ডা দিয়ে সময় পার করছিল। ক্লাসের টিচার মিস লু এসে বলে এই মেয়েটার নাম জুহি, ও আমার বোনের মেয়ে, শহর থেকে এসেছে আমাদের গ্রামে গ্রীষ্মকালটা উপভোগ করতে। তো আগামী কয়েক মাস ও তোমাদের সাথে ক্লাস করবে। এরপর একদিন স্কুল শেষে জুহি তার ক্লাসমেট রিহানকে ছিনতাই করতে আসে। পকেটে যা আছে দিয়ে দাও, আমার আন্টি আছে, স্কুলে আসেনি, আমার 5 টাকার প্রয়োজন। টিহান মানা করে দিলে তাকে লাঠি দিয়ে পেটানোর হুমকি দেয়। তখন শান সেই দিকে চলে আসে। টিহানকে রেখে এবার শানকে ধরে। এবার তার কাছেও 5 টাকা চায়। তবে শান বলে আমার কাছে অত টাকা নেই, আছে শুধু এই খাবারগুলো। এগুলো এতটাই শক্ত ছিল যে সে কিছুতেই চিবাতে পারছিল না। তার রাগ দেখে তারা দুজনই অনেক মজা পাচ্ছিল। তুমি অন্য কিছু চাইতে পারো। এই শুনে জুহি প্রতিদিন স্কুল শেষে আমাকে সাইকেল করে বাড়িতে দিয়ে আসবে, প্রমিস করো। এরপর থেকে প্রতিদিন ছুটির পরে শান তাকে বাড়িতে পৌঁছে দিত। জুহি জিজ্ঞেস করে আমরা কি বন্ধু হতে পেরেছি? শান বলে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমাদের না মরবে। যদি মারো তাহলে প্রমিস ভেঙে যাবে। জুহি বলে গ্রীষ্মকাল শেষ হয়ে আসবে, কিছুদিন পরেই চলে যাব, তাই আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে। শুনেছি ইউনিবিনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে পাহাড়ের চূড়া। শান বলে সেটা অনেক দূর, যেখানে যাওয়া প্রায় অনেক সময় লাগবে। এই শুনে তারা দুজন কথা বলে। শান তাকে ডাকলেও সে সাড়া দেয় না, তাই শান পাহাড়ে যেতে রাজি হয়। পাহাড় থেকে গ্রামের ছোট বাড়িগুলোর অপরূপ দৃশ্য দেখে জুহি বিমোহিত হয়ে যায়। শান বলে আমরা সবে মাত্র অর্ধেকটা উঠতে পেরেছি। তখন কয়েকটা ঝোনাকি দেখে জুহি বলে আমরা এখানে আরও কিছুক্ষণ থাকি, অনেকগুলো ঝোনাকি ধরে কাচের বোতলে ভরবো। তাই তারা পাহাড় থেকে নেমে আসে। তবে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। এতে শান প্রচণ্ড হতাশ হয়ে বলে আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না, জানি না কিভাবে শহরে গিয়ে একা সব কিছু সামলাবো। জুহি বলে পাহাড়ের চূড়ায় যেতে পারিনি তো কি হয়েছে, পাহাড় থেকে গ্রামের সৌন্দর্য দেখতে পেরেছি, জোনাকি দেখেছি, তোমার সাথে সুন্দর সময় কাটিয়েছি, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই বলবো কখনোই নিজের প্রতি বিশ্বাস হারাবে না। আমি এক রোগে আক্রান্ত, চিকিৎসার জন্য আগামীকাল শহরে চলে যাচ্ছি। শান বলে তোমাকে একটা উপহার দিতে চাই। এরপর দিন সকালে শান সাইকেল নিয়ে জলদি বেরিয়ে পড়ে। চলে আসে জুহির আন্টি মিস লু তার কাছে। সেখানে জানায় জুহির মা এসে তাকে নিয়ে গিয়েছে। জুহি অনেকক্ষণ অপেক্ষা করছিল, অনেক কান্না করছিল, বলেছিল তুমি আসবে উপহার নিয়ে, আর তোমার সাথে কাটানো এই গ্রীষ্মটা ছিল আমার জীবনের সেরা গ্রীষ্মকাল। তোমাকে তোমার গ্রামকে সে কখনোই ভুলবে না। জুহির জন্য গত রাতে সে আবারও ওই পাহাড়ে গিয়েছিল, জোনাকি ধরে কাচের জারে রেখেছিল, যা এখন আর প্রয়োজন নেই। জুহিকে সে দিতে পারেনি। এরপর দেখা যাবে সে ভালোভাবে শহরের এক ভার্সিটিতে চান্স পায়, তার নানুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। এরপর দেখি মেয়েটা তাকে ছেড়ে চলে যায়।
এখানে গল্পটা ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে চলে আসে। আমরা এখানে দেখতে পাই সে ঘুম থেকে উঠে বুঝতে পারে সে রয়েছে তার নানুর বাড়িতে। জিজ্ঞেস করে আমি এখানে কিভাবে আসলাম, আর চিৎকার করে কথা বলো কেন, তোমরা কর্কশ শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল। ওয়েং বলে আগে শাওয়ার নিয়ে লাঞ্চ করতে আসো, ওয়াশরুমে ঢুকে বসে, আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। এই শুনে তার নানু তার জামা কাপড়গুলো লুকানোর চেষ্টা করছিল। তখন শান আবার সেগুলো ধরে পড়ে, আর সেখানে একটা মেয়ের সাথে তার দেখা হয়। শান জিজ্ঞেস করে কে তুমি, সে কোনো উত্তর না দিয়ে তার নানুকে ডাক দেয়। দেখা যায় তারা দুজন মিলে শানকে বেঁধে রেখেছে। সে বলে আমি বসকে চ্যালেঞ্জ করেছি 1 বছর 1000 ইনসুলিন পলিসি না করতে পারলে যদি বসের পা ধরে আমার বসে থাকতে হবে। এই শুনে তার নানু তাকে মারতে শুরু করে আর বলে কখনো আমার পা ধরে আশীর্বাদ চাওনি, আর এখন লেখাপড়া করে অন্য মানুষের পা ধরতে গিয়েছো। এরপর মেয়েটা তাকে বলে তুমি শহরের কতজনকে চেনো, হয়তো হাতে গোনা 4-5 জন, তবে এই গ্রামে প্রায় 40,000 মানুষ রয়েছে। তুমি চাইলে এই গ্রাম থেকেই তোমার 1000 পলিসি টার্গেট পূরণ করতে পারবে, তাই আজ থেকেই কাজ শুরু করতে হবে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে টিয়ান নামের এক লোক, সে ছিল তোমার ক্লাসমেট। তখন শান মেয়েটাকে চিনতে পারে, বলে তুমি নিশ্চয়ই জুহি। মেয়েটা বলে অবশেষে চিনতে পারলে। শান বলে তুমি বলেছিলে তোমার একটা রোগ আছে, ধরে নিয়েছিলাম তুমি এতদিনে মারা গিয়েছো, কিন্তু এখন দেখছি তুমি আমার থেকেও সুস্থ। এই শুনে জুহি তাকে মারতে শুরু করে। আমি বাহুবার চেষ্টা করেছি কিন্তু পারিনি নিজেকে আটকাতে, কারণ হিসেবে বলেছিল তোমার গার্লফ্রেন্ড রেখে যাবে। এরপর রুমে এসে তার ছোটোবেলার বইপত্র এবং ছবি দেখে ইমোশন হয়ে পড়ে, এমনকি জামা কাপড়, এমন ব্ল্যাকবোর্ডের লেখা। তারপর হচ্ছে যেমনটা 2 বছর আগে তার নানু কোনো কিছুতেই নষ্ট হতে দেয়নি। রাতের বেলা তার নানুকে বলে সিদ্ধান্ত নিয়েছো এই গ্রামে এখন থেকে যাবে। এই শুনে তার নানু প্রচণ্ড খুশি হয়। এরপর দিনে তারা প্রথম পলিসি করার জন্য বেরিয়ে পড়ে। টিয়ান ও ওয়ার হাউজের সামনে এসে যখন দরজা নক করে, সেটা ছিল অবৈধ আতশবাজি এবং মদের কারখানা। সেটা ছিল অনেক আতশবাজির কারখানা, এছাড়াও ভেতরে জুয়ার অনেক কিছু রয়েছে। এরপর শান তার বন্ধু টিয়ানকে নাম ধরে ডাকতে টিয়ান প্রচণ্ড রেগে যায়, বলে আমাকে মিস্টার টিয়ান বলে ডাকবে, এই সমস্ত ফালতু পলিসি করার সময় আমার নেই। এ বলে তাদেরকে বের করার জন্য সিকিউরিটি ডাকে। দেখা যায় তারাও ছিল শানের ক্লাসমেট। তারা বহু বছর পর শানকে দেখে জড়িয়ে ধরে আর টিয়ানকে বলে আমাদের বেস্ট ফ্রেন্ড, আমরা অনেক দিন পর একসাথে হয়েছি। এতে শান উল্টো তার উপর রেগে যায় আর নিজেকে হিরো বাবা বন্ধ করো, তুমি একজন অবৈধ ব্যবসায়ী, এ বলে তার মুখের উপর বারবার তার নাম ধরে ডাকে। এরপর ফেরার পথে মেয়েটি কথা বলতে পারতো না, তবে সে ছিল এই মাসাজ পার্লারের মালিক, একাই সব কাজ করত। সে তাদেরকে মাসাজ নেওয়ার জন্য ইনভাইট করে। তখনই তার ভাই মাউজি এসে টাকা চায়। সে জলদি টাকার খাম নিয়ে তারপর হাতে দেয়। সে তাদেরকে ধাক্কা দিয়ে তখন জুহি তাকে থামিয়ে দেয়, বলে বারবার আমাদেরকে ধাক্কা দিয়েছো, তাই এখন ক্ষমা চাইতে হবে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তার বোন তাকে থামাতে আসলে সে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। যাওয়ার সময় বলে বাবা মা মারা যাওয়ার পর থেকে এই দোকানটা আমাদের দুজনকে লিখে দিয়েছে, তাই যত দ্রুত সম্ভব এটা বিক্রি করে অর্ধেক টাকা আমাকে দিয়ে দাও। এরপর তারা লাঞ্চ করতে গ্রামের বিখ্যাত চাউমিন শপে চলে আসে। প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় সেখানে আসে। ঠিক তখনই কিউ নামের ছোট একটা মেয়ে জুহিকে মা বলে ডাকে। এই শুনে শান জুহিকে বলে তোমার হাজবেন্ডের নাম কি? তখন কিউ শানকে বাবা বলে ডাকে। এই শুনে পাশে লোকজন বলে এ আর নতুন কি, কিউ প্রত্যেক দিন নতুন কাউকে ধরে চাউমিন খাওয়ার জন্য, আজকে এদেরকে ধরেছে। ওইদিকে কিউ তার ইমোশনাল টেকনিক ব্যবহার করে বলে তোমাদের মেয়ে না খেয়ে আছে, তাকে কিছু খেতে দাও। তারা তাকে চাউমিন কিনে দেয়। তারপর কিউ সেখানে খায়। শান বলে তোমাকে নিয়ে যাচ্ছে কিছু উপহার কিনে দেওয়ার জন্য, কিন্তু কিউ মনে মনে বলে এই তো পুলিশ আসছে, তারা নিজেরাই নিজের বিপদ ডেকে আনছে। থানা লম্বা লাইন থাকায় তারা অপেক্ষা করতে করতে ওইখানেই ঘুমিয়ে পড়ে। অফিসার তাদেরকে বলে তার আগেই কিউ বলে এই দুজন আমার মা বাবা, তারা ঝগড়া করেছে আর এখন আমাকে অস্বীকার করছে। এই শুনে অফিসার শানকে বলে সে যেন তার মেয়েকে নিয়ে সোজা বাড়ি চলে যায়, তাই তারা বাধ্য হয়ে কিউকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। দেখা যায় ওয়েংয়ের সাথে কিউয়ের খুব ভালো সম্পর্ক হয়ে যায়। সে ওয়েংকে বলে এটা যে তোমার ছেলে, ভেবেছিলাম বাহিরের কেউ। ওয়েং বলে তোমার ক্ষুধা লাগলে তুমি আমার কাছে চলে আসবে, যদি কোনো খারাপ লোকের হাতে পড়ে যাও তাহলে তারা তোমাকে বিক্রি করে দিবে, আর আজকে তুমি অন্ধকার একা যেতে পারবে না, তুমি আজকে এখানেই থেকে যাও। পরদিন কিউ শানকে বলে তোমার মামাকে খুব ভালোবাসে, এজন্য তোমার একটা উপকার করতে পারি। তা হলো মিস্টার টিয়ানের একটা দুর্বলতা আছে, যদি তাকে সাহায্য করতে পারো তাহলে সে হয়তো খুশি হবে, পলিসি কিনতে রাজি হবে। এই বলে তাদেরকে নিয়ে আসে এক বাড়ির সামনে।
বলে এই বাড়িতে থাকে শাওজিন নামের এক সুন্দরী মেয়ে, আর শাওজিনকে পছন্দ করে টিয়াল, কিন্তু ভয়ে প্রপোজ করতে পারে না। তাই শাওজিনকে দেখার জন্য মিশ্রিত ছদ্মবেশে এখানে আসে। এই কাজটা প্রায় সময় করে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে ইটগুলো ফেলে দেয়, অর্থাৎ বুঝে যাচ্ছে সে শাওজিনকে কতটা পছন্দ করে। তাই এখন তোমারই সিদ্ধান্ত নাও যে কি করা উচিত। তাই এরপর দিন তারা চলে আসে টিয়ানের ওয়ার হাউজে। টিয়ানকে জানায় তার ছদ্মবেশ কাহিনীটা, তবে তার লাভ স্টোরিটা কমপ্লিট করতে তারা তাকে সাহায্য করবে। এই শুনে টিহান খুশি হয়ে বলে, যদি শাওজিনকে পেতে সাহায্য করো তাহলে আমার এখানে কর্মরত 34 জন এমপ্লয়ি রয়েছে, তোমার থেকে পলিসি কিনবে। তাই এরপর থেকে তারা শাওজিনকে ফলো করতে শুরু করে। তার জন্য আগে থেকেই টিকিট কিনে রাখতে হয়। তারপরে আমরা আরও কিছু দেখতে পাই, তবে কিছুক্ষণের মধ্যেই সব টিকিট সোল্ড আউট হয়ে যাওয়ায় শাওজিন টিকিট পায় না। তাই সে মন খারাপ করে চলে যাচ্ছিল। আর নিজেকে তখন জুহির আন্টি তাদেরকে ডেকে আনে, তোমাদের জন্য 2টো টিকিট কিনেছি। আর সেই টিকিট নিয়ে শান চলে আসে টিয়ানের কাছে। টিকিটের বিনিময়ে টিহান নিজের জন্য একটা পলিসি কিনে ফেলে আর বলে, এভাবে কাজ করে দাও। খুব শীঘ্রই বাকি এমপ্লয়ি দেয় পলিসি কেনার ব্যবস্থা করে। এরপর দিন দেখা যায় টিহান শাওজিন এর সাইকেল পরিষ্কার করছিল। তখন শাওজিন সেখানে চলে আসে। তাকে দেখে টিয়ান ভয়ে দৌড় লাগায়। শাওজিন তাকে দাঁড়াতে বলে। টিয়ান তাকে বলে যে টিকিট উপহার দিয়ে দৌড়ে পালিয়ে গিয়েছে। এরপর ফেসিবল এক রাতে টিয়ান তাকে শাওজিনকে প্রপোজ করে। এর জন্য অপরদিকে শান, জুহি ও কিউ আড়ালে লুকিয়েছিল। কিছুক্ষণ পর শাওজিন চলে আসে সেখানে। তখন সে বলে, গত 2 বছর ধরে বাড়ির সামনে কিংবা রাস্তার ধারে সব জায়গায় আমি তোমাকে ফলো করছি। আমি সব কিছুই লক্ষ্য করেছি, তোমার দেওয়া চিঠিগুলো এবং তোমার পাগলাটে আমার বাধ্য করেছে তোমার প্রেমে পড়তে। কিন্তু আমার বাবা মা তোমার অবৈধ ব্যবসা পছন্দ করছে না, তাই এটাই হচ্ছে আমাদের প্রথম এবং শেষ দেখা। এই শুনে টিয়ান তার বাবা মায়ের কাছে চলে যায় এবং সোজা দৌড় লাগায়। তারপরে দৌড়াতে দৌড়াতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায়, রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করে। এরপর থেমে থাকে না, সময় কাউন্টিং করে আর সমস্ত শক্তি দিয়ে তার বাবা মায়ের কাছে চলে আসতেছে। ওই দিকে তখন আকাশে অসংখ্য আতশবাজি দেখতে পায়, অর্থাৎ টিয়ান ওয়ার হাউসে আগুন ধরিয়ে অবৈধ আতশবাজি এবং মদের ব্যবসা ধ্বংস করছে। এরপর ফিরে এসে হাঁটু গেড়ে বসে পড়ে শাওজিন। এরপর বলে, আমি শুধুমাত্র শাওজিনকে চাই। তার জন্য কোটি টাকার ব্যবসা শেষ করে দিয়েছি, যেটা আপনার পছন্দ করতেন না। এই শুনে শাওজিনও তার পাশে বসে পড়ে, বলে, আমি এই মানুষটাকে চাই, সে আমার জন্য সব কিছু করতে পারে। শেষমেশ তার বাবা মা রাজি হয়ে যায়। এই দেখে শান এবং জুহি নিজেদেরকে ধন্য মনে করে, তারা একে অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ করেছে। এরপর তারা জুহির আন্টি মিস লুয়ের পলিসি নেয়। তখন তার অফিসে ইয়ং নামের এক মানসিক ভারসাম্যহীন লোক চলে আসে। সে ময়লা আবর্জনা এনে লুয়ের কাছে বসে আর বলে, এই টাকাগুলো আমার মেয়ের স্কুলের ফি হিসেবে জমা করেছি। তখন তারা ভয়ে একজন আরেকজনের পিছনে যায়। এরপর ইয়ং সেখানেই অজ্ঞান হয়ে যায়। মিস লু বলে, ইয়ং ছিল অনেক বড় এক ব্যবসায়ী, তার সূত্রে এক বিরল রোগে আক্রান্ত হয়। চিকিৎসার পেছনে ইয়ং তার প্রচুর টাকা খরচ করেছে। শেষ পর্যন্ত তার ব্যবসাটা বন্ধ হয়ে যায় এবং তার সূত্রেও মারা যায়। প্রচণ্ড মানসিক যন্ত্রণায় সে ভারসাম্যহীন হারিয়ে ফেলে। তার একটা ছোট্ট মেয়ে আছে, এই স্কুলে পড়তো। মেয়েটা একটু খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। ধীরে ধীরে তার পলিসি বিক্রি বাড়তে থাকে। এখন জুহি আর কিউ বেশিরভাগ সময় তাদের বাড়িতেই সময় কাটায়। একদিন সে টিংয়ের মাসাজ সেখানে যায়। তখন দেখা যায় একটা লোক টিংকে খুব পছন্দ করে, তার জন্য উপহার নিয়ে আসে। তখন টিংয়ের ভাই মাউজি সেখানে এসে সব কিছু ফেলে দেয়। লোকটা বলে, তোমার বোন দিনরাত পরিশ্রম করে টাকা জমায় যেন তুমি ভালো থাকো, এরপর ভাঙচুর কেন করছো? তখন টিং তাকে থামিয়ে জলদি টাকা নিয়ে আসে। মাউজি বলে, 1 সপ্তাহের মধ্যে দোকানটা বিক্রি করে অর্ধেক টাকা আমাকে দিবে। এই বলে চলে যায়। ওইদিকে বাড়িতে জুহি ওয়েংয়ের জন্য একটা টেপ রেকর্ডার রাখে। সে বলে, এটা হচ্ছে শানের ছোটবেলার বাক্স। সে ছোটবেলায় পরিবার নিয়ে একটা রচনা লিখে চ্যাম্পিয়ন হয়েছিল তার স্কুলে, তবে আমি পড়তে জানি না, কখনোই জানতে পারিনি সে পরিবার নিয়ে কি লিখেছে, এটা আমাকে পরে শোনাও। তখন তার দোকানে একজন কাস্টমার চলে আসায় সে নিচে চলে যায়। জুহি একাই রচনাটা পড়তে শুরু করে। লেখা ছিল, আমার বয়স যখন 4 বছর তখন আমার মা আমাকে নানুর কাছে রেখে চলে যায়।
সে কখনোই ফিরে আসেনি। আমি জানি না সে দেখতে কেমন ছিল। আমার এক বন্ধু যখন ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়ে তখন তার মা তাকে কোলের মধ্যে জড়িয়ে রাখে, আর টিয়ানের মা সব সময় তার টিফিন বক্সে প্রচুর খাবার দিত যাতে সে ক্ষুধার্ত না থাকে। আমার মাও হয়তো এদের মতো থাকতো। তখন ওয়েং চলে আসলে জুহি পড়ে এবং ওয়েংকের লেখা অংশটুকু যেখানে শান লিখেছিল, আমার নানু সবচেয়ে ভালো, সে অনেক পরিশ্রমী আর শক্তিশালী, সে আমাকে অনেক মজার রেসিপি রান্না করে খাওয়ায়, সে হচ্ছে আমার প্রথম টিচার। এই শুনে ওয়েং বলে, আমি শুধু তাকে শুনতেই পেয়েছি। জুহি আবার বলে, নানু সুর করে শুনতে শেখানোটা আমার হতো মিউজিকের চাইতেও বেশি শ্রুতি মধুর। আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি চাই সে যেন চিরকাল আমার সাথেই থাকে। আর প্রতি সেই ছোট্ট শানের ভালোবাসা, সে নিজেকে সামলাতে পারে না। অপরদিকে টিং পলিসি করতে রাজি হয়, তবে পলিসিটা করতে তার ভাই না করে। একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেই টাকা থেকে প্রতি মাসে ভালো একটা প্রফিট পাবে। শান বুঝতে পারে টিং চাইলে যে কোনো সময় দোকানটা বিক্রি করে দিতে পারে, এতে তার ভাই তাকে আর বিরক্ত। টিং ইচ্ছে করে দোকানটি বিক্রি করছে না, কারণ প্রতি মাসে টাকা দিতে আসলে অন্তত একবার হলো ছোটো ভাইয়ের মুখটা দেখতে পারবে। সে ছাড়া মাউজের আর কেউই নেই, এজন্য দিন রাত এত কষ্ট করে, প্রতি মাসের খরচ জোগায়, তবুও দোকানটা বিক্রি করে না। এরপর শান চলে আসে মিউজির কাছে। মাউজি বলে সে বাড়িটা বিক্রি করে দিলে তা না করে প্রতি মাসে আমার হাত খরচ দিচ্ছে, আর এখন এসব ফালতু পলিসি নিয়ে এসেছে। শান বলে, সে তোমার বড় বোন, নিজ হাতে আমাকে বড় করেছে। তখন তার বন্ধুরা বলে, দোকানটা বিক্রি করে দেওয়াই ভালো হবে, কারণ ম্যাসেজ পার্লার অনৈতিক কাজও ঘটে থাকে। এই শুনে মাউজি রেগে গিয়ে তাদেরকে মারধর শুরু করে। সেই ভিড়ের মধ্যে শানের মাথায় অনেক আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা সেরে কিউ বলে, বাবা তুমি আমাকে এবং মাকে ছেড়ে চলে যেও না। তখন মাউজি তার পলিসি পেপারসটা নিয়ে আসে, বলে আমি সাইন করে দিয়েছি। এই বলে কিউকে আদর করে, তবে সে মারপিট করে, বলে কিউ তাকে পছন্দ করে না। এরপর এক দুপুরে তারা দেখে বেশ কয়েকজন মানুষ নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে। জুহির কারণ জিজ্ঞেস করে। শান বলে, এটাই হচ্ছে এই গ্রামের রীতি এবং ঐতিহ্য। যখন কেউ মারা যায় তখন তার পরিবার পাহাড়ি রাস্তা থেকে শুরু করে পাহাড়ের সবচেয়ে উঁচু গাছটার কাছে যায়, তাহলে বিশ্বাস হয় যে মৃত ব্যক্তির আত্মা আবারও তাদের মাঝে ফিরে আসবে। দেখা যায় পুলিশ এসে তাদেরকে বারণ করে যেন তারা পাহাড়ে ল্যান্টনে না যায়। এই ল্যান্টন এর কারণে পাহাড়ি জঙ্গলে অনেক সময় অনেক দুর্ঘটনা হয়ে থাকে। তখন শান এসে তাদের মাঝে দাঁড়ায় এবং সে তার নানুর দোকান থেকে কিছু ইলেকট্রনিক ল্যান্টার্ন নিয়ে আসে। বলে, এগুলো এক চার্জে 3 দিনের বেশি চলে, ভেতরে রয়েছে বাল্ব, তাই আগুন লাগার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারা বলে তাদের অনেকগুলো লাগবে। তখন সে জুহিকে ডাকে, তারা সেখানে অনেক পরিমাণে নিয়ে আসে। সে অফিসারকে এগুলো দেখায়। এরপর মৃত ব্যক্তির পরিবার পুরো পাহাড়ি রাস্তায় ল্যান্টার্ন লাগায়। বাড়ি ফেরার পথে তাদের দেখা হয় শানের সাথে। সে বলে, তুমি সবসময় গ্রামের সৌন্দর্য নিয়ে প্রকাশ করতে, আমি শুধু এসেছি তোমার এই ইউনবিন গ্রামটা দেখতে। কিন্তু শান তার কোনো উত্তর দেয় না। সে বলে, আমাকে ডিনারের অফার করতে পারো, আমি কিছুই খাইনি। তখন কিউ বলে, তুমি নিশ্চয়ই আমার বাবা মাকে ডিস্টার্ব করতে এসেছো, তাই নানুর বাড়িতে যেতে হবে না, আমার বাড়িতেই চলো। এরপর তারা সবাই কিউর বাড়িতে চলে আসে। কিউ তাদেরকে বসিয়ে চাউমিন রান্না করতে চলে যায়। মেয়েটা বলে শানের উচিত তার সাথে শহরে চলে আসা, শান শিক্ষিত, ভালো চাকরি নিতে পারবে। জুহি বলে, শান শহরে খুবই বাজে অবস্থায় ছিল, গ্রামে এসে খুব ভালো করছে, খুব শীঘ্রই তার পলিসি টার্গেট পূরণ হয়ে যাবে। তখন মেয়েটা বলে, ওর এত খোঁজ খবর কেন রাখছো, সম্পর্কে কি হও? সে শানকে বলে তাদের সম্পর্কে। শান কি বলবে বুঝতে না পেরে কিউয়ের কাছে চলে যায়, কিন্তু কিউ তাকে বেরিয়ে যেতে বলে। তখন শান তাকে টাকা দিলে সে বলে কিছুক্ষণ থাকতে পারো। এরপর চাউমিন নিয়ে আসলে জুহি জিজ্ঞেস করে, তুমি কি এখনও ওকে চাও? এই শুনে সে আবারও কিউর ঘরে চলে যায় এবং আবারও টাকা দিয়ে কিছুক্ষণের জন্য লুকিয়ে থাকে। তারপরে বৃষ্টি শুরু হয়, তাদের ভেতরে অনেক কথা হয়, কিন্তু জুহি জিজ্ঞেস করে, সত্যি করে বলো তুমি কি হও? তখন সে ছাতা এনে জুহির উপরে ধরে। বাড়ি ফিরে জুহি প্রচণ্ড রেগেছিল মেয়েটার উপর। রাগ কমানোর জন্য রুমের মধ্যে ঘুরতে থাকে। কিউ তার পিছু পিছু ঘুরে এবং জুহি জিজ্ঞেস করে, তুমি রেগে আছো কেন? কিউ বলে, জানি না, তবে তোমার রাগ দেখে আমিও রেগে আছি। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা মেয়েটা বিদায় নিয়ে চলে যায়। জুহি বলে, আগে রাত জেগে কান্না করতে, এখন চোখে পানি কোথায়?
তারপরে আমরা দেখতে পাই যে এখানে এই বলে তারা বাড়ির দিকে চলে যায়। এরপর থেকে জুহি তার পাশেই থাকে আর শানও ধীরে ধীরে 1000 পলিসির দিকে এগিয়ে যাচ্ছে। সে যখন ঘুমিয়ে থাকে তখন জুহি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। জুহি কিছু একটা ড্রয়িং করে, তার ড্রয়িংটা শান দেখতে চাইলে সে লুকিয়ে ফেলে। এভাবেই খুনসুটি আর কল্পনায় বিলাসী সময় কাটায় তারা দুজন। রাতের বেলায় তার নানু তাদেরকে নিয়ে সেলিব্রেট করে এবং বলে আমি চাই শান এই গ্রামেই থাকুক, এটাই তার শেষ ঠিকানা। আর তা না পারলেও প্রতি গ্রীষ্মে যেন গ্রামে ঘুরতে আসে। শান তাকে প্রমিস করে সে কোনো এক সময় এই গ্রামে ফিরে আসবে। এছাড়া প্রতি গ্রীষ্মে তার নানুকে দেখতে অবশ্যই আসবে। অপরদিকে মাউজি দেখে ইয়ং ডাস্টবিনে ঢুকে গিয়েছে, সে তাকে মেরে ডাস্টবিন থেকে বের করে এবং কিছু খাবার দিয়ে বলে আমরা দুজনই একই রকম, তুমি তোমার মেয়ের কাছে একটা বোঝা, ঠিক যেমনটা আমি আমার বোনের কাছে। তবে তোমার মতো আমার লাইফটাও সুন্দর ছিল। আমি তোমার ফ্যাক্টরিতে কাজ করতাম, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পর আমি তোমার মতো বেকার হয়ে যাই। আমরা দুজনই হচ্ছে এই পৃথিবীর বোঝা, আমাদের মরে যাওয়াই উচিত। এই শুনে ইয়ং খুব কষ্ট পায়। এর কিছুদিন পর টিং তার সেই কাস্টমারকে বিয়ে করে। সে তার দোকানটা ভাইকে দিয়ে দেয়, নতুন এক শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করবে। শানের নানু আসতে, তাই সে তাকে কল করে বলে। ওয়েং জানায় সে টাকা উঠিয়ে জলদি চলে আসবে। সেই ব্যাংকে জব করতো শাওনজিন। সে তার এক ক্লায়েন্টকে শানের পলিসি সম্পর্কে বলে। তখন আর এখানেই আবর্জনা এনে বলে এগুলো রেখে টাকা দাও, আমার মেয়ের স্কুলে ফিস জমা দিতে হবে। শাওজিন তাকে বাইরে নিয়ে যাচ্ছিল, কিন্তু সে একটা ধারালো কুঠাল বের করে টাকা দিতে বলে। এই বলে সে এলো পাতারি হাত ঘোরাতে থাকে এবং দুর্ঘটনাবশত শাওজিনের গায়ে কুঠারের আঘাত লেগে যায়। তখন পুলিশ এসে ইয়ংকে গুলি করে দেয়। তার এই সব কিছু লাউড স্পিকারে শুনছিল। ইয়ংয়ের মৃত্যুর খবর শুনে কিউ দৌড়ে বেরিয়ে আসে। শান আমাদেরকে বলে এই প্রথম জানতে পারলাম কিউ আসলে ইয়ংয়ের মেয়ে। বাবার মৃত্যুর পরে সে একদম ভেঙে পড়েছিল। তাকে আমি অ্যাডপ্ট করতে আমার মেয়ে বানাতে চাই। যেহেতু আমি অবিবাহিত তাই সেটা করার চেষ্টা করবে। এই জন্য সেখানে তার ভালো দেখাশোনা এবং পড়ালেখা করতে হবে। ওইদিকে মাউজি জানতে পেরেছে তার বোন কয়েক বছর আগে দোকানের মালিকানা তার ভাইয়ের নামে করে দিয়েছে। জুয়া খেলে সব টাকা নষ্ট করে ফেলে, এই জন্য এতদিন তাকে কাগজগুলো দেয়নি। এদিকে কুঠারের আঘাতের পর শাওজিনের মোটামুটি সুস্থ, তবে তার চেহারাটা আগের মতো নেই। টিয়ান বলে এই দাগের কারণে তোমাকে আরও বেশি সুন্দর লাগছে। শাওজিন বুঝতে পারে এই মানুষটা কিছুতেই হারানো যাবে না, সে অমূল্য। দেখতে দেখতে শীতকাল চলে এলো। শান এখনও তার টার্গেট পূরণ করতে পারছিল না। তবে হঠাৎ করে তার নানু অসুস্থ হয়ে গিয়েছে। রিপোর্ট দেখা যায় তার ব্রেন টিউমার হয়েছে। 6 মাস আগে এই রোগ ধরা পড়েছে। গল্পটা চলে আসে 6 মাস অতীতে। ডক্টর বলে আপনার হাতে বেশি সময় নেই, পরিবারের লোকজনকে খবর দিন, তাদের সাথে দেখা করুন। তারপর একদিন ইয়ং তার দোকানে এসে সিগারেট চায়, বলে টাকা আছে তবে দিতে পারবো না। কিছুদিন পরেই গ্রীষ্মকাল চলে আসবে, আর গ্রীষ্ম মানেই পরিবার পুনর্মিলন। তখন আমার আকাশ থেকে নেমে আসবে আর মেয়েটাকেও দেখতে পাবো, তাদেরকে অনেক কিছু কিনে দিতে হবে। তখন ওয়েং ডিসাইড করে যেভাবেই হোক শান কিছুদিনের জন্য বাড়িতে নিয়ে আসবে। এই ভেবে তার ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে। কয়েকজনকে ঠিকানা দিয়ে জিজ্ঞেস করে শানের বাড়ি কোথায়। তার রুমে গিয়ে দেখে সে মাতাল হয়ে মেঝেতে বসে রয়েছে। অর্থাৎ এটা ছিল সেই দিন যেদিন তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে যায় এবং বসের সাথে ঝগড়া করে ড্রিঙ্কস করে। মাতাল অবস্থায় শান বলতে থাকে আমি হেরে গিয়েছি। ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছিল। এরপর ওয়েং তার ব্যাগপত্র সবকিছু নিয়ে শানকে পিঠে করে নিয়ে আসে তার বাড়িতে। শান বলতে থাকে আমি একদমই একা হয়ে গিয়েছি, নানুকে খুব মিস করছি, সে ছাড়া আমি থাকতে পারছি না। সে সুস্থ থাকুক, অনেকদিন বেঁচে থাকুক, 2 বছর তাকে দেখিনি, তবে এবার যাব নানুকে দেখতে। তার এই অবস্থা দেখে তার নানু প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। গল্পটা আমরা বর্তমানে চলে আসছি। শান এবং জুহি তার দেখাশোনা করে। শেষ সময় শানকে বলে তোমার নানুর হাতে আর সময় নেই, তোমার পাশে আর থাকতে পারবে না। আশা করি তোমরা দুজন খুব সুন্দর একটা জীবন কাটাবে। এরপর সে মারা যায়। তার মৃত্যুতে শান একদম ভেঙে পড়ে। এরপর তাদের রীতি অনুযায়ী সে ল্যাম্পটেন নিয়ে চলে আসে পাহাড়ের চূড়ায়। তার নানুর সাথে কাটানো সময় স্মৃতিগুলো মনে করতে পারে আর চিৎকার করে বলে তুমি একটা মিথ্যাবাদী, সারা জীবন আমার জন্য পরিশ্রম করে গিয়েছো, কিন্তু শেষ সময় এসে আমাদের কাছে পেয়েও নিজের মনের কথাগুলো বলে যাওনি। হাসি মুখে ক্যান্সার নিয়ে ঘুরে বেড়ালে। তখন জুহি আসে কম্বল নিয়ে। তারা সারা রাত পাহাড়ের চূড়ায় কাটিয়ে দেয়। এরপর জুহি লক্ষ্য করে শান ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, তবে সে নিয়মিত তার জন্য খাবার নিয়ে আসতো। কিছুদিন পর শীত শেষ
বসন্ত শুরু হয়েছে। তারপর আমরা দেখতে পাই জুহি দরজা খুলবে। তোমাকে দেখলে নিজেকে সামলাতে পারবো না। কয়েকদিন পর আমার শেষ সার্জারিটা করা হবে, তবে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। মা বলেছিল আমি যা ইচ্ছা করতে পারি, তাই শেষবারের মতো তোমার খোঁজে গ্রামে চলে এসেছিলাম। নানু বলেছিল তুমি আমার জন্য ঝোনাকি ধরে এনেছিলে, সেই খালি ঝাড়টা আমি নিয়ে গেলাম। বেঁচে থাকলে আবারও এই ইউনবিনে ঘুরে বেড়াবো, তোমার সাথে গ্রামে আনাচে কানাচে ঘুরবো, তোমাকে বিয়ে করব, প্রমিস করলাম। আর ঠিকভাবে খাওয়া দাওয়া করবে, আর আমাকে কখনোই খুঁজতে যাবে না। যদি গিয়ে দেখো আমি মারা গিয়েছি তাহলে তুমি খুব কষ্ট পাবে। যাই হয়ে যাক না কেন, সে নিজে খেয়াল রাখবে। এরপর কয়েক মাস কেটে যায়। শান 1000 পলিসি টার্গেট পূরণ করে প্রমোশন পেয়েছে। সে নিয়মিত একদিন শপের পক্ষ থেকে একটা কেক উপহার দেয়া হয়। মেয়েটা বলে আজ গ্রীষ্মের প্রথম দিন, সেই উপলক্ষে এটা ফ্রিজে রাখা ছিল। গ্রীষ্মের কথা শুনে নানুর কথা খুব মনে পড়ে যায়, তাই গ্রামে ফিরে আসে। ঘরে একটা টেপ রেকর্ডার খুঁজে পেয়েছিল, যেটা জুহি তার নানুকে এনে দিয়েছিল। তার নানু তার জন্য একটা ভয়েস রেকর্ড করে রেখেছে। তাকে নিজের খেয়াল রাখতে হবে। আরও বলেছে যে এবং শানের মা যদি কখনো ফিরে আসে তাহলে শান যেন তার মাকে গ্রহণ করে নেয়। এরপর শান কিউর সাথে দেখা করতে যায়। সেদিন ছিল তার স্কুলের স্পোর্টস ডে। শান, জুহি, ওয়েং কেউ তাকে সাপোর্ট করতে আসেনি, তাই সে মন খারাপ করে বসে থাকে। শান তাকে বুঝিয়ে শুনিয়ে গ্রাম সে আবার অ্যাটেন্ড করে এবং দৌড়ে শানের কাছে চলে আসে। বলে যে তার মা অর্থাৎ জুহি না আসায় সে ঠিকভাবে মনোযোগ দিতে পারেনি, আর সে এই স্কুলে থাকতে চায় না, সে বাবা মার সাথে থাকবে। শান তাকে প্রমিস করে খুব শীঘ্রই তাকে বাড়িতে নিয়ে যাবে। তাই ছোট বাচ্চাটার প্রমিস রাখতে গিয়ে জুহির প্রমিস ভেঙে চলে যায় জুহিকে খুঁজতে। জুহির মা বলে সার্জারির পরে যখন সে অসুস্থ ছিল তখন সে বিশ্রাম না নিয়ে একটা ছবি আঁকতো। ছবিটা নাকি সে কয়েক বছর ধরে আঁকার চেষ্টা করছে। শেষমেশ ছবিটা এঁকে ফেলে। বলেছে তুমি ছাড়া এই ছবিটা গুরুত্ব কেউ বুঝতে পারবে না। শান সেই ছবিটার দিকে তাকিয়ে থাকে। জুহির সাথে কাটানো শৈশবের সময়গুলো মনে করে দেয়। তখন পেছন থেকে জুহি এসে তাকে ডাক দেয়, অর্থাৎ তার সার্জারি সাকসেসফুল হয়েছে। এরপর থেকে তারা প্রত্যেক গ্রীষ্মের ছুটিতে শানের ইউনবিন গ্রামে চলে আসে, বিয়ে করে, কিউকে সন্তান হিসেবে অ্যাডপ্ট করে নেয়। আর এখানেই গল্পটা হ্যাপি এন্ডিং হয়।